নীলুর প্ল্যান ভেস্তে দিয়ে ফুলশয্যাতেই কাছাকাছি আসলো রাই আর অনির্বাণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ তো আজকে খুব খুশি। একে একে সমস্ত আত্মীয় স্বজনরাই প্রায় চলে এসেছে। রাতও বাড়ছে আর রাইকে বোঝাতে থাকে রায়ের মা, আর বলে সব ঠিক হয়ে যাবে, একদিন দেখবি তোর জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সবাই তোকে মেনে নেবে আর সবাই তোকে এত ভালোবাসবে যে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, দেখিস তুই। রায় তখন বলে তোমাদের কথাই যেন সত্যি হয়। এর মধ্যেই রায়ের বন্ধু এক আসে আর অনির্বাণকে বলে নমস্কার অনির্বাণবাবু। অনির্বাণ বলে আপনাকে তো ঠিক চিনলাম না। তখনই সে রায়ের বন্ধু বলে পরিচয় দেয় অনির্বাণকে আর বলে এই গিফটটা রায়কে দিয়ে দেবেন। অনির্বাণ তখন বলে কেন, আপনি আসুন না, এতদিন পর দেখা হচ্ছে বন্ধুর সাথে, আসুন। আর তখনই সেই বন্ধু বলে না না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে একটু বেরোতে হবে, এটা আপনি দিয়ে দেবেন, এই বলেই চলে যায়। আর ঠিক সেই মুহূর্তেই তখনই অনির্বাণের একটু সন্দেহ হয়। অনির্বাণ ভাবে এত দূর এলো আর এইটুকু আসতে পারলো না, কি জানি কি অদ্ভুত মানুষ। এর মধ্যেই রায় তখন বলে মা তোমরা এক্ষুনি চলে যাবে? মা তখন বলে হ্যাঁ যেতে তো হবেই, আর কতক্ষণই বা থাকবো তাই না, যাই হোক আমরা তাহলে আসি, তুই কিন্তু সাবধানে থাকিস আর ভালো থাকিস। এরপরই সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। অনির্বাণ আর রায় চলে এসেছে ঘরে। রায় তখন বলে আমার না ভীষণ ঘুম পাচ্ছে জানো তো। অনির্বাণ তখন বলে মানেটা কি, আমার ঘুম উড়িয়ে দিয়ে তুমি এখন বলছো তুমি নিজে ঘুমাবে, এটা কি কোনো একটা কথা হলো? তখনই রায় বলে মানেটা কি, হ্যাঁ তুমি এখন কি আমাকে জ্বালাতন করবে না কি? না 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 না, আমি এখন এসবের মধ্যে নেই, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। অনির্বাণ তখন বলে এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে না, দেখো সমস্ত নিয়মকানুনগুলোই তো মানছি, তাহলে ফুলশয্যার নিয়মটা কেন মানবো না? রাই তখন বলে ছি তুমি যে কি বলো না। এর মধ্যেই তখন শর্মি চলে এসেছে। শর্মি দরজা ধাক্কা দিলে অনির্বাণ বলে আরে এখন যেতে হবে না। অনির্বাণ বলে আরে কি হয়েছেটা কি, তুই এখন এখানে কি করতে এসছিস? শর্মি বলে আরে বাবা দরকার আছে বলেই তো এসেছি, না হলে কি আসতাম না, এবার দরজাটা খুলতো। আর তখনই অনির্বাণ না দরজা খুলে দিয়েছে রাই আর বলে বলো শর্মি। শর্মি তখন বলে আরে বাবা তোমাদের জন্য দুধ নিয়ে আসলাম, নাও এই গরম গরম দুধটা খেয়ে নাও দেখি। তখনই অনির্বাণ বলে ধুস এখন দুধ খেতে যাব কেন, কত কিছু খেলাম বলতো, আবিজাবি অনেক কিছু খেয়েছি, এখন না দুধ খাবো না, এখন ঘুম পাচ্ছে। তখনই শর্মি বলে থাম, আমি ছোট বোন বলে আমাকে মিথ্যে কথা বলছিস তাই তো, এখন নাকি তুই ঘুমাবি, তাহলেই হয়েছে, এখন তুই ঘুমাবেই বা কেন, এখন এই দুধ দিয়ে জাফরান গোলা খেয়ে নে দেখবি ভালো লাগবে। আর এটা শোনার পরে অনির্বাণ বলে কেন, কি আছে এতে যে ভালো লাগবে? রাই তখন বলে আহ শর্মি তুমিও পারো বটে, থামো না। শর্মি তখন বলে কেন গো, থামবো কেন? এই কুটিদা তুই নেট থেকে সার্চ করে নে, কেন বললাম কথাটা তাহলে বুঝতে পেরে যাবি। অনির্বাণ বলে তুই না আজকাল বড্ড পেকেছিস জানিস তো। শর্মি তখন বলে তা তো একটু হবেই, বড় হয়ে গেছি না, তাও আবার বিয়ে করে নিয়েছি, বল আমি কি এখনও সেই ছোটটুকু আছি? এরপর শর্মি ঘর থেকে চলে যেতেই আর তারপরে শর্মি আবারও ফিরে আসে আর বলে রাই এই যে প্যাকেটটা রয়েছে না, এর মধ্যে একটা সুন্দর ড্রেস আছে, ছিমছাম হালকা পোশাক, আর সেটাই তুমি পরো কেমন? রাই তখন বলে উফ বাপরে বাপরে বাপ, পারো বটে তোমরা। এরপর শর্মি তো চলে যায়, দরজা ছিটকেনে দিয়ে দেয় অনির্বাণ আর বলে রাই নাও তুমি এই পোশাকটা পরে এসো। রাই তখন বলে ধ্যাৎ আমি এখন শাড়ি পরবো, এই বলেই শাড়ি পরতে চলে যায়। অনির্বাণ মনে মনে ভাবে সত্যি রাইকে যত দেখি ততই অবাক হয়ে যাই, চোখ যেন সরানো যায় না। এরপরে রাই চলে এসেছে আর বলে এ কি করছো তুমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে? অনির্বাণ বলে সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছি, ইন্টারনেটে দেখে নিয়েছি, বুঝতে পারলে সব দেখা হয়ে গেছে যে এই দুধের উপকারিতাটা ঠিক কী। আর শোনো তোমাকে যে বললাম ছিমছাম পোশাকটা পরে আসতে, শুনলে না তুমি কথা, ইচ্ছে করছে তোমাকে নিয়ে এখনই ঘুরতে বেরিয়ে যাই হানিমুনে। তখন রাই বলে সেসব হবে পরে, আচ্ছা তোমার টায়ার্ড লাগছে না? আমার তো খুবই টায়ার্ড লাগছে, আমি যেন ঠিক মতন দাঁড়াতেও পর্যন্ত পাচ্ছি না, এতটা ঘুম পাচ্ছে। তখন অনির্বাণ বলে দেখো এই রাতটা তো আমাদের জীবনে আর বারবার আসবে না, তাই বলছি এত চিন্তা করার কিছু নেই। আরে বাবা একটুখানি রাত জাগলে এমন কিছু প্রবলেম হবে না। কিন্তু রায়ের প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাই এটাই বলতে থাকে। আর তার মধ্যে অনির্বাণ বলে জানো তো রাই, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, তোমার দিক থেকে চোখ সরানো যায় না, তুমি এতটাই সুন্দরী। রায় তখন বলে দুস তুমি যে কি বলো। অনির্বাণ বলে আমি চাই একদিন আমার বাবা মাও তোমাকে মেনে নিক, কারণ যেভাবে আমার মা রিয়াক্ট করছে, কারণ কটা দিন মা যদি তোমার সাথে থাকে তোমাকে ভালো না বেসে পারবেই না। তখন অনির্বাণের কথা শুনে রাই বলে আমিও তো চাই
যে আমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। সত্যি কথা, আমিও না সেটাই চাই। আর তারপর অনির্বাণ বলে, হয়ে যাবে, তুমি দেখো সবটা হয়ে যাবে। এর মধ্যেই দরজা ধাক্কা দিতে থাকে। নীলু এসে দরজাটা খুলে দেয়। তখনই স্রোতকে জিজ্ঞেস করে, কি রে, এত দেরি হলো? ফুলসজ্জার নিয়মকানুন সব হয়ে গেছে? নন্দিতা বলে, না না না, অত কিছু দেখেছি নাকি আমরা তো চলে আসলাম। যাই হোক, তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেকটা রাত হয়েছে। নীলু তখন বলে, সে আমি যাচ্ছি, তোমরা যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। এরপর নন্দিতা দেবী, তারপরে স্রোত, বৌমণি সবাই ফ্রেশ হতে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে সেই লোকটা যে কিনা রায়ের বন্ধু বলে নিজেকে পরিচয় দিয়েছিল অনির্বাণের সামনে। সে এসে বলে, ম্যাডাম, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি, এবার আমার পারিশ্রমিকটা দিন। নীলু তখন দুটো সোনার চুড়ি খুলে দিয়ে দেয় আর বলে, আমার কাছে ক্যাশ নেই, তুমি এটা রাখো, এটা বিক্রি করে নিয়ে নেবে। তখন সেই ছেলেটা বলে, আমরা এসব সোনাদানা দিয়ে ব্যবসা করি না, আমরা ডিরেক্ট ক্যাশ দিয়েই ব্যবসা করি, বুঝতে পেরেছেন? তখনই নীলু বলে, আমি জানি ক্যাশের সমস্যা না থাকলে তো সবটা ঠিকই হতো, আর এটাও আমি খুব ভালো মতন জানি যে আপনি ফাঁসলে আমিও ফাঁসবো, তাই আমি সেই কাজটা কখনোই করব না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তখন সেই লোকটা বলে, গিফট তো দিয়ে এসেছি, কিন্তু কখন খুলবে সেটা বলতে পারবো না। নীলু বলে, ঠিক আছে, সেটা আপনাকে বলতেও হবে না। নীলু মনে মনে ভাবে, ওই গিফটটা যদি একবার অনির্বাণ খোলে তাহলেই মজাটা জমবে। এর মধ্যেই অনির্বাণ বলে, ভাই ভালো কথা, রায় দেখো তো, এই গিফটটা না তোমার এক বন্ধু তোমাকে দিয়ে চলে গেছে। বললাম তোমার সাথে দেখা করতে, কিন্তু করলো না। রায় তখন বলে, আমার আবার কোন বন্ধু? দেখছি দাঁড়াও, আমার তো কলেজও মেয়েদের ছিল আর স্কুলও মেয়েদের ছিল, আর অফিস বলতে আমি শুধু তোমার অফিসেই কাজ করেছি। এরপরে খুলে দেখে নোংরা নোংরা কিছু সৌর্যকে নিয়ে ক্লোজ ছবি, যেগুলো পুরোটাই এডিট করা হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু সেগুলো দেখার পরেই সৌর্য রিয়াক্ট করা শুরু করে দেয় আর বলে, ছি। রাই তখন বলে, এইসব মিথ্যে, এগুলো হতে পারে না, বিশ্বাস করো, এগুলো মিথ্যে। বারবার একই কথা বলতে থাকে, কিন্তু কোনোভাবেই অনির্বাণ আর বিশ্বাস করতে পারছে না রাইকে। নীলু অন্যদিকে ভাবে, ওই দিকের কি খবর কে জানে, একটু যদি জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো। মনের ভেতরটা বড্ড বেশি অস্থির করছে। তবে দিদিভাইয়ের জীবনে যে শনি নেমে আসছে সেটা আমি খুব ভালো মতন দেখতে পাচ্ছি। উচিত শিক্ষা হবে ওর, ও উচিত শিক্ষা পাবে। আমাকে অনেক কষ্ট দিয়েছিস তাই না দিদিভাই, এবার হাড়ে হাড়ে টের পাবি কেমন লাগে। ভাইয়ে ভাইয়ে তো যুদ্ধ অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, এখন বনে বনে যুদ্ধ শুরু হয়ে যাবে, দেখি এই যুদ্ধে কে জেতে। এর মধ্যেই রাই অনির্বাণকে বলে, অনির্বাণ, তুমি আমার কথাটা বিশ্বাস করো। অনির্বাণ বলে, এবার আমি বুঝতে পারছি, যেদিন তুমি বেরিয়েছিলে সেদিন তোমার ফোন লাগছিল না, সৌর্যেরও ফোন লাগছিল না, আর কেন লাগছিল না সেটা আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। তুমি শেষ পর্যন্ত এইরকম টাইপের মেয়ে যে আমার কাছ থেকে সবটা লুকিয়ে গেছো। রায় তখন বলে, আমার কথাটা শোনো অনির্বাণ, সেদিন আমি বন্ধুদের সাথেই ছিলাম, তুমি ওদের গলার আওয়াজ পাওনি, আর আমি কেন মিথ্যে বলতে যাব? আমার জীবনে যা ঘটেছে আমি সবটাই সত্যি বলেছি, বিশ্বাস করো। কিন্তু অনির্বাণ বিশ্বাস করতে চায় না। রায় বারবার করে অনির্বাণকে জড়িয়ে ধরে, কিন্তু অনির্বাণ বলে, প্লিজ রায় ছাড়ো, আমার ভালো লাগছে না। আর অনির্বাণ বিয়ের প্রথম রাত থেকেই খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে রায়ের সাথে, যেটা মনে মনে ভেবে নীলু খুব খুশি হয়।